দুঃখিত, কিছুক্ষণের জন্য আমরা আসলে নেট থেকে বের হয়ে গেছিলাম। তো এটা আসলে টেকনিক্যাল প্রবলেম। নেটের সমস্যা আমার হতে পারে, তোমাদের হতে পারে। এক্ষেত্রে আমার সমস্যা হয়েছে, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা দেরি না করে আমাদের ক্লাসটা এখনই শুরু করে ফেলবো। তো দেখো, এখানে আমরা আজকের আমাদের ক্লাসের হেডিং দিয়ে রেখেছি সমন্বয় ও নিঃসরণ, ঠিক আছে? তো সমন্বয় ও নিঃসরণ কথা দুইটার সাথে আমরা সবাই কম বেশি হালকা পাতলাভাবে পরিচিত। বিশেষ করে সমন্বয় যে কথাটা আছে, সমন্বয় কিন্তু আমরা মানে অনেকে কম বেশি অনেক জায়গাতে ইউজ করে থাকি। তো পড়ার টপিকে যাওয়ার আগে আমরা একটু সাধারণভাবে চিন্তা করে দেখি আসলে সমন্বয় জিনিসটা কি বোঝাচ্ছে। তো দেখো, সাপোজ চিন্তা করো আমার দুই হাতে দুইটা অফিস আছে। বাম হাতে যে অফিসটা আছে, বাম হাতের অফিসের কেন্দ্রের ব্রাঞ্চটা মাঝে এবং তার 5টা শাখার ব্রাঞ্চ আছে, ঠিক আছে? অপর 5টা শাখার ব্রাঞ্চ আছে। তো এখন চিন্তা করো, কেন্দ্রের ব্রাঞ্চ তার 5টা শাখার ব্রাঞ্চের সাথে ঠিক মতো যোগাযোগ করতে পারছে না, ঠিক আছে? শাখার ব্রাঞ্চ যেগুলো আছে, শাখার ব্রাঞ্চগুলো তার কেন্দ্রের ব্রাঞ্চের সাথে তাদের প্রবলেমের কথাগুলো কেন্দ্রের ব্রাঞ্চকে বলতে পারছে না, এবং কেন্দ্রের ব্রাঞ্চ তাদের কি কি লাগবে সেগুলো সাপ্লাই দিতে পারছে না। ফলশ্রুতিতে কি দেখা যাবে, এই অফিসের যে কাজকর্মগুলো আছে, কাজকর্মগুলো ঠিক মতো সম্পাদিত হতে পারবে না। ফলশ্রুতিতে কি দেখা যাবে, কাজগুলো সম্পাদন না হতে পারলে ধীরে 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 কোম্পানিটা খুব ক্ষতির সম্মুখীন হবে। অপরদিকে চিন্তা করো, আমার ডান হাতে আরেকটা অফিস আছে। তো ডান হাতে যে অফিসটা আছে, ডান হাতের অফিসটারও একইভাবে কেন্দ্রের ব্রাঞ্চটা মাঝে এবং তার 5টা শাখা ব্রাঞ্চ আছে একইভাবে। তো এবার চিন্তা করো, কেন্দ্রের ব্রাঞ্চ তার শাখার ব্রাঞ্চের সাথে ঠিক মতো যোগাযোগ করতে পারছে, শাখার ব্রাঞ্চগুলা তাদের প্রবলেমের কথা কেন্দ্রের ব্রাঞ্চকে জানাতে পারছে। তাহলে কি দেখা যাবে, এই অফিসের যে কাজকর্মগুলো আছে, কাজকর্মগুলো ঠিক মতো সম্পাদিত হতে পারবে, ঠিক আছে? কাজগুলো যদি ঠিক মতো সম্পাদিত হতে পারে তাহলে কি হবে, কোম্পানিটা ধীরে 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 উন্নতির দিকে যাবে। তাহলে আমরা দুই ক্ষেত্রে কি বলতে পারি, আমার বাম হাতে যে অফিসটা ছিল, বাম হাতের অফিসটা তাদের কাজকর্মগুলোর মাঝে সমন্বয় সাধন করতে পারেনি। ফলশ্রুতিতে কি হয়েছে, কোম্পানিটা ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হয়েছে। অপরদিকে আমার ডান হাতে যে অফিসটা ছিল, ডান হাতের অফিসটা তাদের কাজকর্মের মধ্যে ঠিক মতো সমন্বয় করতে পেরেছে, যার ফলে কোম্পানিটা ধীরে ধীরে উন্নতির দিকে গেছে। এখন যদি আমরা আমাদের মানব দেহের ক্ষেত্রে চিন্তা করি তাহলে জিনিসটা কি হবে, মানব দেহের ক্ষেত্রে সমন্বয় আসলে অনেকটা, যে উদাহরণটা দিলাম সেটার কাছাকাছি। কিরকম কাছাকাছি, দেখো, আমাদের দেহে কত রকমের কত প্রক্রিয়া সম্পাদিত হয়, তাই না? আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, তারপরে যে আমাদের হৃৎপিণ্ড অনবরত রক্ত পাম্প করছে, আমাদের দেহের রেচন প্রক্রিয়া আছে, আমরা যে খাদ্যগুলা খাচ্ছি এই খাদ্যগুলো কি হচ্ছে, পরিপাক হচ্ছে। এই যে এত সব কাজকর্ম, এই কাজকর্মগুলো কিন্তু খুবই জরুরি আমাদের সুস্থ থাকার জন্য। এই কাজকর্মগুলো খুবই জরুরি। যখন এই কাজকর্মগুলো সুশৃঙ্খলভাবে সম্পাদিত হবে এবং একটা কাজ অন্য কাজকে বাধা দিবে না, তখনই আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। আর যদি আমাদের এই কাজকর্মগুলোর মাঝে বিশৃঙ্খলা দেখা যায়, একটা কাজ আরেকটা কাজকে বাধা দেয়, তখন আমাদের দেহে বিশৃঙ্খলা দেখা যাবে, আমরা অসুস্থ হয়ে পড়বো। তাহলে বুঝতে পারছো, যখন আমাদের দেহে সমন্বয় থাকবে তখন আমরা সুস্থ থাকবো। সমন্বয়হীনতা যদি দেখা দেয় কাজগুলোর মাঝে, তাহলে আমরা অসুস্থ হয়ে যাব, ঠিক আছে? তো বুঝতে পারছো সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ। তো আমাদের দেহের এক একটা কাজের জন্য এক একটা তন্ত্র থাকে, ঠিক আছে? আমরা জীবের সমন্বয় নিয়ে আলোচনা করব। জীব বলতে আমরা উদ্ভিদ প্রাণী উভয়কেই বুঝে থাকি, ঠিক আছে? তো উদ্ভিদের ক্ষেত্রে সমন্বয়টা একটু আলাদা হয় প্রাণীর চাইতে, কারণ উদ্ভিদের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল কাজের জন্য ইন্ডিভিজুয়াল কোনো তন্ত্র দেখতে পাই না, ঠিক আছে? আর কিন্তু প্রাণীর ক্ষেত্রে আমরা এক একটা কাজের জন্য এক একটা তন্ত্র দেখতে পাই। যেমন দেখো, আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নেওয়ার সাথে আমাদের শ্বসন তন্ত্র জড়িত। আমাদের এই যে রক্ত পাম্প হচ্ছে, সারা দেহে রক্ত পৌঁছায় যাচ্ছে, এই সকল কাজগুলো কে করছে, হৃৎপিণ্ড করছে, এটা কিন্তু একটা তন্ত্রের মধ্যে করছে। তারপরে আমরা যে যে খাদ্যগুলো খাচ্ছি সেগুলো পরিপাক হচ্ছে, এটা আমাদের পরিপাক তন্ত্র কাজ করছে। একইভাবে আমাদের দেহ থেকে যে বর্জ্যগুলো বের হয়ে যাচ্ছে, সেই বর্জ্যগুলো বের করার ক্ষেত্রে রেচন তন্ত্র ভূমিকা রাখছে। তাহলে বুঝতে পারছো, এক এক কাজের জন্য এক একটা তন্ত্র আমাদের দেহে কাজ করছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম আমরা কোনো তন্ত্র দেখতে পাই না। যেমন গাছ কাটলে তো আমরা কেউ আর মস্তিষ্ক দেখতে পাবো না, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি আরেকবার একটু দেখে নিতে চাই, যেহেতু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, যে তোমরা কে কে আমাদের সাথে একটু যুক্ত হয়েছো।
আচ্ছা, মোহাম্মদ ফারুক তুমি বলেছো তুমি ঢাকা থেকে যুক্ত হয়েছো। জিয়া বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সাথে যুক্ত হয়েছে নাহার নুরুন। চিটাগং থেকে যুক্ত হয়েছো মিম আফসিন। ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি সাইয়েদুর রহমান জিজ্ঞেস করেছো কত অধ্যায়। ভাইয়া এটা পঞ্চম অধ্যায়, সমন্বয় নিঃসরণ, তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়। আচ্ছা, এখানে বিজয় দেবনা তুমি বলেছো তুমি সিলেট থেকে যুক্ত হয়েছো। আচ্ছা, এখানে অনেকে গেছি। আচ্ছা, নাহিন তুমি জিজ্ঞেস করেছো সিন্যাপস কি। ভাইয়া আমরা সবগুলা বিষয় নিয়ে ভাইয়া আলোচনা করব, তোমরা একটু ধৈর্য ধরো শুধু। ঠিক আছে, আজকে তোমাদের মনে যত প্রশ্ন আছে সব প্রশ্ন তোমরা কমেন্টে আমাকে জানাবা। প্রত্যেকটা টপিক শেষ করার পরপরই আমরা কমেন্টে লাইভে তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। কেউ যদি অ্যান্সার না পাও প্লিজ মন খারাপ করবে না, তোমরা অ্যান্সারগুলো দিতে থাকো। আমি লাস্টেও কিছুটা সময় দিব তোমাদেরকে কোশ্চেন করার জন্য। আর এমনিতেও ক্লাস দেখতে থাকলে ইনশাল্লাহ তোমাদের প্রবলেম যেগুলো হবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দেই। তো আমরা প্রাণীর সমন্বয় নিয়ে আজকে ক্লাসটাতে আলোচনা করব। তো প্রাণীর সমন্বয়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে প্রাণী দেহে আসলে এক একটা কাজের জন্য এক একটা তন্ত্র থাকে। তো তন্ত্র জিনিসটা কি, বারবার এতক্ষণ ধরে তন্ত্র তন্ত্র কথাটা ইউজ করছি। ভাই তন্ত্র কি, আগে আসলে দেখো আমরা তন্ত্র জিনিসটা নিয়ে আলোচনা করি। তো দেখো, প্রথমে আমরা ক্ষুদ্রতম অংশ নিয়ে আলোচনা করব। ক্ষুদ্রতম অংশ জিনিসটা কি, ক্ষুদ্রতম বলে আমরা জানি কোষ। ঠিক আছে, আমরা জানি জীবদেহের গঠন এবং কার্যকরী একককে বলা হয় কোষ। ঠিক আছে, কোষ হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম একক। ঠিক আছে, এরপরে কয়েকটা কোষ যখন একত্রে যুক্ত হয়ে একই রকমের কাজ করে তখন সেটাকে আমরা বলবো টিস্যু। এখানে যখন টিস্যু লিখলাম আমি, তখন অনেকে হয়তো বা বলতে পারো যে ভাইয়া টিস্যু লিখলেন কেন, আমরা তো জানি কয়েকটা কোষ একত্রে যুক্ত হয়ে কলা গঠন করে। ঠিক আছে ভাইয়া, একই জিনিস, টিস্যু বা কলা একই জিনিস। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেখলাম আমরা, সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে কোষ, কয়েকটা কোষ মিলে গঠিত হবে টিস্যু বা কলা। এরপরে কয়েকটা টিস্যু বা কলা একত্রে যুক্ত হয়ে গঠন করবে অঙ্গ। ঠিক আছে, কয়েকটা টিস্যু বা কলা একত্রে যুক্ত হয়ে হবে হচ্ছে অঙ্গ। এরপরে কয়েকটা অঙ্গ মিলে গঠিত হবে তন্ত্র। এই যে চলে আসছে আমরা তন্ত্রতে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তন্ত্র আসলে একাধিক অঙ্গের সমন্বয়ে গঠিত হবে। ঠিক আছে, প্রথমে আসবে কোষ, সবচাইতে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। কোষ কয়েকটা মিলে গঠিত হবে টিস্যু বা কলা। এরপরে টিস্যু বা কলা কয়েকটা মিলে গঠিত হবে অঙ্গ। কয়েকটা অঙ্গ মিলে গঠিত হবে তন্ত্র। কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। ঠিক আছে, তাহলে তন্ত্র কি, একাধিক অঙ্গের সমন্বয়ে গঠিত হবে। ঠিক আছে, যেমন যদি আমরা প্রথমে আমাদের পরিপাক তন্ত্রের কথা চিন্তা করি। দেখো, আমরা প্রথমে কি খাবার খাই, সেগুলো হচ্ছে হজম হয়, হজম হওয়ার পরে সেখান থেকে আমরা পুষ্টি পাই। তাই দেখো তো এখানে আমরা কতগুলো আমাদের অঙ্গ কাজ করছে। দেখো, আমরা খাচ্ছি আমাদের মুখছিদ্র দিয়ে খাবারগুলোকে আমরা মুখের মধ্যে নিলাম। এরপরে আসছে আমাদের জিহ্বা, এরপরে গলবিল আছে, আমাদের পাকস্থলী আছে, যকৃৎ আছে, অগ্নাশয় আছে, বৃহদান্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র আছে। তো বুঝতে পারছো কতগুলো তো অঙ্গ একসাথে কাজ করছে। এই এতগুলো অঙ্গর কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু তারা সবাই মিলে কিন্তু পরিপাকের কাজ করছে। ঠিক আছে, তাই জন্য আমরা সেটাকে বলছি পরিপাক তন্ত্র। ঠিক আছে, এখন কথা হলো যে আমরা তো পড়ছি সমন্বয়। তো আমাদের দেহে সমন্বয় সাধন করে কোন তন্ত্র। ঠিক আছে, তো তোমরা আমাকে দ্রুত কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে আমাদের দেহে সমন্বয় সাধন করে কোন তন্ত্রটা। ঠিক আছে, আমাদের আজকের বেশিরভাগ আলোচনায় তন্ত্র নিয়ে হবে, যে তন্ত্র নিয়ে করব আমরা, সমন্বয় নিয়ে করব। তো তোমরা আমাকে এখন একটু কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিবা যে আমাদের দেহে সমন্বয় সাধন করছে কোন তন্ত্রটা। ঠিক আছে, আচ্ছা,
আমরা ইতিমধ্যে বেশ অনেকজনকে দেখতে পাচ্ছি, যেমন শাহ মাহমুদ, তারপরে দেখতে পাচ্ছি লামি শাহ, আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি জান্নাতুল ত্রয়ী, তারপরে আল হোসেন। আচ্ছা, আল হোসেন ভাইয়া তুমি লিখেছো মস্তিষ্ক। ভাইয়া মস্তিষ্ক কোনো তন্ত্র না, আমি বলেছি তন্ত্র। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি। কিন্তু দেখুন, নার্ভাস সিস্টেম দেখেছো কেউ একজন, পরিপাকতন্ত্র। ভাইয়া পরিপাকতন্ত্র হবে না, ব্রেন দিয়ে তোমরা দিচ্ছ। ভাইয়া ব্রেন কোনো তন্ত্র না, ব্রেন যেটা সেটা হচ্ছে একটা অঙ্গ, ঠিক আছে? তন্ত্রের মধ্যে অঙ্গ, আমরা বললাম তো যে কোষ, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, একাধিক অঙ্গের মাধ্যমে তন্ত্র গঠিত হবে। আমরা বলছি সমন্বয় সাধন করে কোন তন্ত্র যেটা, সেটা তোমরা আমাদের একটু জানাও। আচ্ছা, এখানে আমি অ্যান্সার পেয়েছি স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তোমার কথা আপু। তুমি জান্নাতুল তুমি দিয়েছো। আচ্ছা আচ্ছা, ফেরদৌসি একটা স্নায়ুতন্ত্র, জিয়া বাবু লিখে স্নায়ুতন্ত্র, সুমাইয়া আক্তার লিখেছ স্নায়ুতন্ত্র, স্বচ্ছ বোদ্দা স্নায়ুতন্ত্র, নুরুন্নাহা জেসমিন লিখে স্নায়ুতন্ত্র। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তো আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। ঠিক আছে, স্নায়ুতন্ত্র তোমরা বুঝতে পারছো যে তন্ত্র যেহেতু আমরা ইউজ করে ফেলেছি, তার মানে এটা হচ্ছে আসলে একাধিক তন্ত্রের সমন্বয়ে গঠিত, একাধিক অঙ্গের সমন্বয়ে গঠিত। তো স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করার সময় আমরা প্রথমে একটু স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা দেখে নিতে চাই। স্নায়ুতন্ত্র কাকে বলে? সংজ্ঞা এরকম অনেক সময় তোমাদের 1 নম্বর কোশ্চেনে এসে থাকে যে স্নায়ুতন্ত্র কাকে বলে। তো আমরা বলবো যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া প্রদানের মাধ্যমে সংযোগ স্থাপন করে, তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, যাতে এগুলো একটু লিখে নিতে পারো। ঠিক আছে, তাই তোমাদের জন্য সুবিধা হবে। আমরা আরেকবার সংজ্ঞাটা বলছি। যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া প্রদানের মাধ্যমে সংযোগ স্থাপন করে, তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তো স্নায়ুতন্ত্রের কিন্তু একাধিক কাজ আছে। ঠিক আছে, যেমন আমরা সংজ্ঞাতে দেখতে পাচ্ছি, দেখো যে বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ুতন্ত্র কি করছে? সংযোগ স্থাপন করছে, তারপরে হচ্ছে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করছে, পরিবেশের বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করছে। এছাড়া আমাদের যে চিন্তা বুদ্ধি, আমরা এই যে মস্তিষ্কে এত কিছু মাথায় রাখছি, এই সবগুলাই কিন্তু স্নায়ুতন্ত্র করছে। ঠিক আছে, তো এখন আমরা স্নায়ুতন্ত্রের একটু ভাগটা দেখবো। ঠিক আছে, স্নায়ুতন্ত্র দেখো, এই স্নায়ুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমরা একটু ভাগগুলো দেখে নেই। দেখো, প্রথম ভাগে আসবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এরপরে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এবং আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, দেখো স্নায়ুতন্ত্র দেখছি আমরা, স্নায়ুতন্ত্রের 3টা ভাগ দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তো প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ে তোমাদের আলোচনা করা নাই, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করা আছে, সেহেতু আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো আমরা একটু দেখে নিয়ে আসো, কি কি ভাগ। একটা হচ্ছে মস্তিষ্ক, এবং আরেকটা হচ্ছে মেরুরজ্জু। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ কি কি দেখতে পাচ্ছি আমরা? একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে মেরুরজ্জু। তো মেরুরজ্জুর আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। ঠিক আছে, আরেকটা নাম কি? সুষুম্না কাণ্ড। ঠিক আছে, তো আমাদের বইয়ে বেশিরভাগ আলোচনা মস্তিষ্ক নিয়ে করা আছে, মস্তিষ্কটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা মস্তিষ্ক নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তো
তো মস্তিষ্ক নিয়ে আমরা আলোচনা করব, তার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউরন। ঠিক আছে, তো আগে আমরা নিউরন নিয়ে আলোচনা করব, মস্তিষ্ক দিয়ে একটু পরে আসছি, আমরা নিউরনটা আমরা আগে আলোচনা করব। তো নিউরনের সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলবো? আমরা বলবো যে হ্যাঁ, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে বলা হয় নিউরন। ঠিক আছে, এখানে অনেক সময় অনেকে একটা ভুল করে বসছে যে মস্তিষ্কের গঠন এবং কার্যকরী এককে নিউরন বলে। মস্তিষ্কের গঠন ও কার্যকরী একক আসলে হবে না, হবে আসলে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক। কারণ কি? কারণ নিউরন কিন্তু আমাদের সারা শরীর জুড়ে ছড়ায় আছে। ঠিক আছে, আমাদের যে হাত পা বড় সব জায়গাতে নিউরন থাকে, এবং তাই জন্য স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক হচ্ছে নিউরন হবে, কখনোই মস্তিষ্কের গঠন এবং কার্যকরী একক নয়। তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, তো দেখো আমরা নিউরন নিয়ে আলোচনা করব। তো আমরা বললাম স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী এককে বলা হয় নিউরন। এই যে নিউরন, এই নিউরনকে তোমার দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা ফ্লোচার্ট আকারে একটু ভাগটা দেখব, তারপর একটা চিত্র দেখে আমরা চিহ্নিত করে পুরো জিনিসটা বুঝবো। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন দেখছি আমরা নিউরনকে দুইটা ভাগ আছে, নিউরনকে দুটো ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো একটু দেখে নিয়ে আসো। একটা হচ্ছে কোষ দেহ, এবং আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ। ঠিক আছে, একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ। তো এই যে প্রলম্বিত অংশ, এই প্রলম্বিত অংশটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তো ভাগগুলো কি কি আমরা একটু দেখে নেই। একটা হচ্ছে অ্যাক্সন, এবং আরেকটা হচ্ছে ডেনড্রন। ঠিক আছে, দেখো আমরা আলোচনা করছি নিউরন নিয়ে। নিউরনকে দুইটা ভাগে ভাগ করা যায়, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্সন এবং ডেনড্রন। ঠিক আছে, তো আমরা এখন একটা চিত্র দেখব, চিত্র দেখে দেখে আমরা নিউরন জিনিসটা বুঝবো। দেখো এখানে একটা আমরা সরল নিউরনের চিত্র যদি আঁকাই, ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটা নিউরনের সরলচিত্র আঁকায় রেখেছি। আমার হাতের আঁকানো খুব একটা ভালো না, তো দেখো তাও আমরা এটা হচ্ছে দেখতে দেখতে বুঝে নিব। তো দেখো আমরা কি বললাম যে হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী এককে বলা হয় নিউরন। তো নিউরনে আমরা দুইটা ভাগ দেখলাম, একটা হচ্ছে কি কোষ দেহ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ। তো কোষ দেহ কোনটা? খেয়াল করে দেখো, এই যে উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই উপরের অংশটা হচ্ছে কোষ দেহ। এই পুরা অংশটাই আমরা বলবো কোষ দেহ। ঠিক আছে, আমি এদিকে লিখে দেই, এই পুরা অংশটাই হচ্ছে আমাদের কোষ দেহ। ঠিক আছে, তো কোষ দেহ হচ্ছে উপরের অংশটা। কোষ দেহ বিভিন্ন আকৃতির হতে পারে। ঠিক আছে, কোষ দেহ গোলাকার হতে পারে, নক্ষত্রকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। ঠিক আছে, কোষ দেহের মধ্যে কি কি আছে? কোষ দেহের মধ্যে আছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষাবরণী। ঠিক আছে, তো এই যে মাঝের যে অংশটা দেখতে পাচ্ছ গোল, সেই গোল জিনিসটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, মাঝের গোল অংশটা নিউক্লিয়াস, বাইরের যেটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম।
ঠিক আছে। ভিতরেটা নিউক্লিয়াস, এই যে এটা দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে উপরে যে অংশটা, এটা হচ্ছে আমাদের কোষ আবরণী। এই যে আবরণ যেটাকে আমরা বলে থাকি প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এই যে এই বরাবর থাকবে, মানে পুরা কোষটার বাইরে দিয়ে থাকবে যেটা, সেটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ আবরণী, ঠিক আছে। তো নিউরনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, যে নিউরনে কোনো সেন্ট্রিওল থাকে না, ঠিক আছে। লক্ষ্য করার বিষয় যে নিউরনে কোনো সেন্ট্রিওল থাকে না। আমরা তো জানি যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল হচ্ছে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং যারা তোমরা দ্বিতীয় অধ্যায়টা পড়েছো, দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, দেখবা যে দেওয়া আছে যে সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে, ঠিক আছে। তো দেখো এখানে নিউরনের কিন্তু কোনো সেন্ট্রিওল নাই, অর্থাৎ নিউরন বিভাজিত হবে না, ঠিক আছে। নিউরনের সংখ্যাটা ফিক্স। এখন কথা হলো, নিউরন কিন্তু আমাদের দেহের সবচাইতে দীর্ঘতম কোষ, ঠিক আছে। আমাদের সারা শরীর জুড়ে নিউরন ছড়ায় ছিটায় আছে, ঠিক আছে। এবং সবচাইতে বেশি পরিমাণে থাকে হচ্ছে নিউরন, প্রায় 10 বিলিয়ন মতো নিউরন থাকে। সংখ্যাটা অনেক সময়, মানে নিউরন সংখ্যা যদি আমরা বলতে চাই, তাহলে 10^14, বুঝতে পারছো। 10^14 মানে কত বড় একটা সংখ্যা, অর্থাৎ কত বেশি পরিমাণে নিউরন আমাদের দেহে থাকে, ঠিক আছে। এই যে স্নায়ুতন্ত্রের এত সব কার্যক্রমগুলো চলছে, এই সব কার্যক্রমগুলো আসলে নিউরনই করে থাকছে। এই যে আমরা চিন্তা বুদ্ধি করছি, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের স্মৃতি মনে রাখছি, এই সব করছে নিউরন। তারপরে আমাদের এই যে হাতে পিঁপড়া কামড় দিল, সেই ঘটনা আমরা সারা শরীর জানতে পাচ্ছি, এই সবগুলা কাজ কিন্তু নিউরন করে থাকছে, ঠিক আছে। তো নিউরন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু লক্ষ্য করার বিষয় যে নিউরনে কোনো সেন্ট্রিওল থাকে না, অর্থাৎ কি নিউরন কখনোই বিভাজিত হবে না। তো এখানে একটা জিনিস তোমরা চিন্তা করতে পারো, যে আল্লাহ তাআলা আমাদের সকল কোষে নিউরন দিলেন, কিন্তু এই একটা কোষে, আরেকটা কোষ আছে যেটা তোমাকে বলা হয় গ্লিসাল কোষ, এই দুইটা কোষে কখনোই নিউরন থাকে না, এই দুই ধরনের কোষে। তো সবগুলা কোষ আল্লাহ তাআলা হচ্ছে আমাদেরকে সেন্ট্রিওল দিলেন, কিন্তু এই একটা কোষে নিউরনে কেন হচ্ছে আমাদের সেন্ট্রিওল থাকছে না। তো যদি সেন্ট্রিওল থাকতো নিউরনে, তাহলে কি হতো, নিউরন ক্রমাগত বিভাজিত হতো। আজকে যদি 100টা নিউরন থাকে, তাহলে নিউরন কি হতো, আরো বিভাজিত হতো। আমরা যেরকম বড় হচ্ছি, আমরা তো ছোট ছিলাম তখন, তারপরে আস্তে আস্তে কি কোষ বিভাজনের মাধ্যমে আমরা ধীরে ধীরে বড় হয়েছি। তো নিউরন যদি সেই অনুপাতে বিভাজিত হতো, তাহলে আসলে আমাদের কোনো স্মৃতি মনে থাকতো না, ঠিক আছে। নিউরন বিভাজিত হতে হতে আমাদের স্টোর করার যেই মেমোরিগুলো, সেগুলো আসলে কিছুই থাকতো না। যেমন তুমি ধরো কারো কাছ থেকে 100 টাকা পাও, তো তুমি ভুলেই যেতা যে তুমি তার কাছ থেকে 100 টাকা পাও, এবং সেও ভুলে যেত যে তোমাকে হচ্ছে তার 100 টাকা দেওয়া লাগবে। বিষয়টা হচ্ছে এরকম। তো বুঝতে পারছো আল্লাহ তাআলা আমাদের কতটা সূক্ষ্মভাবে তৈরি করেছে, ঠিক আছে। তো আসো পরের টপিকে আসি। তো আমরা বলছিলাম যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, উপরের এই পুরো অংশটা হচ্ছে নিউরনের কোষ দেহ, ঠিক আছে। কোষ দেহের মাঝে আমরা কি দেখলাম, যে মাঝের গোল অংশটা নিউক্লিয়াস, বাইরেরটা সাইটোপ্লাজম, এবং এর দেহের প্রাচীর বরাবর থাকছে হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রলম্বিত অংশ। তো বলা হয়ে থাকে কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ, ঠিক আছে। তো প্রলম্বিত অংশের মাঝে আমরা দেখেছিলাম দুইটা ভাগ, একটা হচ্ছে একজন, একটা হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। তো এখন কথা হলো একজন কোনটা, ডেনড্রন কোনটা। দেখবা যে কোষ দেহ থেকে উৎপন্ন অপেক্ষাকৃত লম্বা এবং সুতার মতো অংশ যেটা, সেটা হচ্ছে একজন, ঠিক আছে। কি বলবা, দেখবা যে হচ্ছে অপেক্ষাকৃত লম্বা হবে এবং সুতার মতো যেটা হবে, সেটা হচ্ছে একজন। তো চিত্র দেখে তোমরাই বলো যে আসলে কোনটা সুতার মতো এবং লম্বা। এই যে এই অংশটা, তাই না, এই অংশটা কি সুতার মতো লম্বা, তাহলে এটা কি হবে, পুরাটাই হবে আমাদের একজন, এটা হচ্ছে আমাদের একজন, ঠিক আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে অপেক্ষাকৃত খাটো এবং খাটো হবে এবং সরু হবে, সেটা হচ্ছে আমাদের একটু খাটো এবং মোটা হবে, সরি, খাটো এবং মোটা, সেটা হবে হচ্ছে আমাদের ডেনড্রন। তো এই যে উপরের দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে এই অংশগুলো অপেক্ষাকৃত খাটো এবং লম্বা না, এই খাটো এবং হচ্ছে অপেক্ষাকৃত খাটো এবং মোটা, এই যে উপরের অংশগুলো, এই যে অংশগুলো, তাহলে এই অংশগুলো হচ্ছে আমাদের ডেনড্রন,
ঠিক আছে। তো ডেনড্রন থেকে যে শাখা প্রশাখাগুলো আবার উৎপন্ন হয় সেগুলোকে আবার বলা হয় ডেনড্রাইট। ঠিক আছে, ডেনড্রাইট হচ্ছে অপেক্ষাকৃত আরো ছোট। ঠিক আছে, ক্ষুদ্র বোঝাতে ডেনড্রাইট বোঝানো হয়। ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা দেখতে পাচ্ছ একটা থেকে আরো বের হয়ে যাচ্ছে শাখা প্রশাখা, সেগুলোকে বলা হবে ডেনড্রাইট। ঠিক আছে, তো এখান থেকে আরো কিছু জিনিস বোঝার আছে, সেটা হলো র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, র্যানভিয়ারের পর্ব এখন জিনিসটা কি, র্যানভিয়ারের পর্ব জিনিসটা নিয়ে তোমাদের চিত্রটাতে দেখবা দাগানো আছে, কিন্তু আসলে সেভাবে ব্যাখ্যা কোনো কিছু দেওয়া নাই। তো এই যে এই জায়গাটা দেখছো অর্থাৎ একজন, এই একজনের উপরে একটা আবরণ থাকে। ঠিক আছে, একটা আবরণ থাকে, তো এই আবরণটাকে বলা হয় নিউরিলেমা। ঠিক আছে, একজনের উপরে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় নিউরিলেমা। তো নিউরিলেমা এক ধরনের পর্দা বা আবরণ বলতে পারো। এই নিউরিলেমাটা, পর্দাটা হচ্ছে অবিচ্ছিন্ন না, এটা হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি, জায়গা জায়গা থাকবে না। ঠিক আছে, ধরো যেরকম ফাঁকা ফাঁকা থাকে। ঠিক আছে, তো এই যে ফাঁকা ফাঁকা জায়গা যেগুলো দেখছো, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। আমরা এই চিত্রটাকে যদি একটু জুম করে দেখি, খেয়াল করো, এই জায়গায় একটু মিশাই দিলাম, এই জায়গাটা চিত্রটাকে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে এরকম একটা চিত্র পাবো। বুঝতে পারছো, আমরা একটু জুম করে দেখছি চিত্রটা এটাকেই। তো খেয়াল করে দেখো, এই যে চিকন জায়গাগুলো, এই মোটা হতে হতে এসে এই জায়গাগুলো চিকন হয়ে যাচ্ছে, দেখো চিকন হয়ে গেছে। এই চিকন হয়ে থাকা জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, আমরা আরেকবার সামারি দিই। আমরা বললাম কি, যে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক। নিউরনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষদেহ এবং একটা হচ্ছে প্রলম্বিত অংশ। ঠিক আছে, কোষদেহ কোনটা, উপরের যেই অংশটা সেটা হচ্ছে কোষদেহ। কোষদেহ থেকে যেই শাখা প্রশাখাগুলো উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রলম্বিত অংশ। বাকি যা দেখতে পাচ্ছ এই অংশ সেটা প্রলম্বিত অংশের মাঝে পড়বে। তো প্রলম্বিত অংশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রলম্বিত অংশের ভাগগুলো কি কি, একটা হচ্ছে ডেনড্রন এবং একটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, একটা অ্যাক্সন একটা ডেনড্রন। তো এই যে লম্বা সুতার মতো যে অংশটা সেটা হচ্ছে আমরা বলবো অ্যাক্সন, এবং অপেক্ষাকৃত খাটো এবং মোটা অংশটাকে বলবো আমরা ডেনড্রন। ঠিক আছে, এছাড়া আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, যেটা হচ্ছে এই চিকন অংশ যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। তো এটা তো একটা নিউরন। ঠিক আছে, তো আমরা জানি যে আমাদের সারা শরীর জুড়ে নিউরন ছড়ায় আছে। এরকম ভাবে একটার সাথে আরেকটা নিউরন যুক্ত থাকে, একটার সাথে একটা, একটা থাকবে তার উপর একটা থাকবে, তার নিচে আরেকটা থাকবে, তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, এইভাবে যুক্ত হতে হতে আমাদের সারা শরীর জুড়ে কিন্তু নিউরন ছড়ায় আছে। তো একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যেই জায়গাটাতে যুক্ত হয় সেটাকে বলা হয় সিন্যাপস। ঠিক আছে, তো আশা করছি এই চিত্রটা বুঝতে পেরেছো। আমি চিত্রটা একটু মিশাই দিচ্ছি, এবং তোমাদের যাদের প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলো কমেন্ট বক্সে করতে থাকো, আমি ইনশাল্লাহ এই এই টপিক যেটা সেটার অ্যান্সারগুলো এখনই দিয়ে দিব। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছো তানিয়া আক্তার, যে মায়োলিন শীট। আচ্ছা আপু, মায়োলিন শীটটা ওই যে একই রকম তোমাদের র্যানভিয়ারের পর্ব যেরকম দেওয়া আছে। তো মায়োলিন শীট জিনিসটা একটা শীত, শীত মানে বুঝতে পারছো যে চাদরের মতো। আমরা যেমন বিছানার উপরে চাদর দেই, চাদর দিয়ে কি হয় সেটাকে আমরা ঢেকে দেই। ঠিক আছে, তো এই নিউরনের উপরেও ওরকম একটা আবরণ থাকে। এই যে একজন যেটা দেখতে পাচ্ছ একজনটার উপরে, যখন একজনের উপর একটা মানে একটা আবরণ আর কি, ঠিক আছে, আবরণ থাকবে যেটা সেটাকে বলা হচ্ছে মায়োলিন শীট। ঠিক আছে,
আচ্ছা, এখানে সুমাইয়া আক্তার তুমি কোশ্চেন করেছো ভাইয়া, নিউরনে প্লাজমা মেমব্রেনের পরিবর্তে কোষ আবরণী বললে কি সমস্যা হবে? না আপু, আসলে এখানে কোনো সমস্যা নেই। কোষ আবরণী প্লাজমা মেমব্রেন একই জিনিস। উপরের যে অংশটা দেখো, উপরের যে অংশটা সেটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, এই যে উপর দিয়ে এই দিক দিয়ে থাকবে, ঠিক আছে, এই দিকে থাকবে, এটা একই জিনিস, ঠিক আছে। ইংলিশে হচ্ছে প্লাজমা মেমব্রেন, বাংলাতে হচ্ছে কোষ আবরণী, একই। সাহেদ সোহাম, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, রাশেদ বলেছো ভাইয়া লেখা ভালো করে বুঝেছেন। আচ্ছা ভাই, আমি চেষ্টা করছি। তোফাজ্জল তুর্য, তোমাকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, দিয়া বলেছো ভাইয়া ডেনড্রনটা আরেকবার বলেন। আচ্ছা আপু, আমি আরেকবার জানাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখানে তোমরা এটা আরেকবার বলার জন্য অনুরোধ করছো, ঠিক আছে, আমি আরেকবার জানাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে সাইব বলেছো ভাইয়া গুরু মস্তিষ্ক অগ্রমস্তিষ্ক, ভাইয়া ওটা নিয়ে আলোচনা করবো এরপর, এক টপিকটাতে আমরা ওটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে সবাই আরেকবার বলছো, ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, খেয়াল করো। আমরা বলছি কি নিউরন নিয়ে। তো নিউরন কি, আমরা বলবো স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক হচ্ছে নিউরন। তাহলে নিউরনকে আমরা কয় ভাগে ভাগ, নিউরনের আমরা দুইটা অংশ দেখতে পাবো, একটা হচ্ছে কোষ দেহ এবং আরেকটা প্রলম্বিত অংশ, ঠিক আছে। তাহলে কোষ দেহ কোনটা? কোষ দেহ হচ্ছে উপরেরটা, ঠিক আছে, কোষ দেহ হচ্ছে উপরেরটা, এই অংশটা কোষ দেহ। দেখো এই যে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, এই যে ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে। কোষ দেহ হচ্ছে উপরের অংশ যেটা, সেটা হচ্ছে কোষ দেহ, এই যে, ঠিক আছে, উপরের যে অংশ সেটা কোষ দেহ। কোষ দেহের ক্ষেত্রে কি কি দেখতে পাবো আমরা? মাঝে থাকবে নিউক্লিয়াস, বাইরে থাকবে সাইটোপ্লাজম, ঠিক আছে। মাঝে থাকবে এই যে গোল অংশটা নিউক্লিয়াস, বাইরেরটা সাইটোপ্লাজম, এবং তার থাকবে কোষাবরণী, ঠিক আছে। এই যে দেখো বাইরে দিয়ে আমরা লিখে দিয়েছি কোষাবরণী। সাইটোপ্লাজম থাকবে বাইরে। কারো একজনের প্রশ্ন ছিল ভাইয়া সাইটোপ্লাজম বুঝি নাই, ভাইয়া সাইটোপ্লাজম বুঝার তেমন কিছু নাই। সাইটোপ্লাজম তোমরা সাধারণ কোষের ক্ষেত্রে সব কোষেই সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম বাইরের অংশটা সাইটোপ্লাজম, মাঝের গোল অংশটা হচ্ছে নিউক্লিয়াস, এবং বাইরে দিয়ে যে আবরণীটা থাকবে সেটা হচ্ছে কোষ আবরণী, ঠিক আছে। তো কোষ দেহ গেল। এরপরে হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আমরা কি বলবো? কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে আমরা বলবো দুই ধরনের থাকবে, একটা হচ্ছে কি ডেনড্রন, এবং একটা হচ্ছে একজন, ঠিক আছে। একজন, ডেনড্রন। একজন কোনটা, ডেনড্রন কোনটা? একজন হচ্ছে তোমার অপেক্ষাকৃত লম্বা যেটা এবং সরু, সেটা হবে একজন। ডেনড্রন কোনটা ভাইয়া? ডেনড্রন হচ্ছে অপেক্ষাকৃত খাটো এবং মোটা যেটা, সেটা হবে ডেনড্রন। ডেনড্রন থেকে যেই শাখা প্রশাখাগুলো উৎপন্ন হবে ছোট ছোট, সেগুলো হবে ডেনড্রাইট, ঠিক আছে। একজন হবে কি লম্বা সরু, আর ডেনড্রন হবে কি মোটা খাটো, ঠিক আছে। আশা করছি আর সমস্যা নাই তোমাদের। তো আমরা এরপরে পরের টপিকটাতে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, তো নিউরনকে তিনটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আমরা যখন প্রতিবর্ত চক্র বা ক্রিয়াটা পড়ব, তখন আমরা আমাদের এটা কাজে লাগবে, সেই জন্য এখন একটু লিখে দেই। তো দেখো, নিউরনকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুভূতিবাহী, একটা হচ্ছে আজ্ঞাবাহী, এবং আরেকটা হচ্ছে মিশ্র, ঠিক আছে। দেখো, নিউরনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা অনুভূতিবাহী, একটা আজ্ঞাবাহী, এবং একটা হচ্ছে মিশ্র। তো অনুভূতিবাহী যেটা, সেটা কি করবে? অনুভূতিবাহী যে নিউরনগুলো থাকবে, সেগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গ থেকে
উদ্দীপনাগুলো মস্তিষ্কে নিয়ে যাবে, অঙ্গ থেকে মস্তিষ্কে। ঠিক আছে, এখানে আমি শর্ট করে লিখলাম। দেখো অনুভূতিবাহী যেগুলো নিউরন থাকবে, যেসব নিউরন থাকবে সেগুলো বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা বহন করবে কোথায়? মস্তিষ্কে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের আজ্ঞাবাহী, আজ্ঞাবাহী কি করবে? আজ্ঞাবাহী করবে হচ্ছে মস্তিষ্ক থেকে। ঠিক আছে, মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে উদ্দীপনা নিয়ে যাবে হচ্ছে আমাদের আজ্ঞাবাহী। ঠিক আছে, নিউরন কয় প্রকার? তিন প্রকার, অনুভূতিবাহী, আজ্ঞাবাহী, মিশ্র। মিশ্র নিয়ে আমরা আলোচনা করছি না, মিশ্র নিয়ে জানার দরকার নেই এখন। অনুভূতিবাহী যেটা, সেটা কি করবে? অঙ্গ থেকে মস্তিষ্কে উদ্দীপনা নিয়ে যাবে। আজ্ঞাবাহী কি করবে? মস্তিষ্ক থেকে উদ্দীপনা বিভিন্ন অঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তাহলে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়াটা বুঝতে খুবই সুবিধা হবে। দেখো এখন আমরা আলোচনা করব মস্তিষ্ক নিয়ে। ঠিক আছে, তো আমরা জানি যে হচ্ছে মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ। মস্তিষ্ক আমাদের দেহের সমন্বয় সাধনগুলা করে থাকে, বেশিরভাগ সমন্বয় সাধনই মস্তিষ্ক করে থাকে। ঠিক আছে, তো মস্তিষ্ক নিয়ে এখন আমরা আলোচনা শুরু করব। তো আমরা জানি যে মানুষের মস্তিষ্ক সবচাইতে উন্নত। ঠিক আছে, মানুষের মস্তিষ্ক সবচাইতে উন্নত বলেই মানুষ সৃষ্টির সেরা জীব। তো তোমরা এখন আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে মানুষ ব্যতীত তোমরা আর কি বুদ্ধিমান প্রাণীর কথা তোমরা জানো। কেউ নিজের নাম লিখে দিও না আবার, আমরা জানি তোমরা সবাই বুদ্ধিমান, সেহেতু নিজের নাম বাদ দিয়ে অন্য। আমি একটু দেখতে চাই। আচ্ছা, মিশ্র, জিয়া বাবু জিজ্ঞেস করেছেন যে মিশ্রের কাজ কি? ভাইয়া মিশ্র দুই রকমেরই কাজ করে থাকে, তাই জন্য সেটা মিশ্র। অনুভূতি বাহিরও কাজ করে থাকে এবং আজ্ঞা বাহিরও কাজ করে থাকে। আচ্ছা, আপনি বলছেন যে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বানর। ঠিক আছে, বানর। ঠিক আছে, বানর আসলে না, এটা আমরা শিম্পাঞ্জি, আসলে বানর রিলেটেড আসলে অনেক কিছু থাকতে পারে, যেমন শিম্পাঞ্জি, ওরাংওটাং, এগুলো হচ্ছে বেশ উন্নত। আচ্ছা, জান্নাতুল বলছো ফক্স। ঠিক আছে ভাইয়া, ফক্স হবে। তিমি মাছ বলেছো জুবাই। আচ্ছা, তিমি মাছ। আচ্ছা, আমি এখন একটা জিনিস করছি, শিয়াল, এই তো পেয়েছি, ডলফিন। তানহা ইসলাম তুমি বলেছো ডলফিন, ধন্যবাদ তোমাকে, এই অ্যান্সারটা আমি খুঁজছিলাম। আচ্ছা, ডলফিন। এছাড়া নাফিসা, নাফিসা বলেছে ডলফিন, পারভিন আক্তার বলেছে ডলফিন, আরাফাত রহমান রেড বলেছে। ভাইয়া ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, তিমি, ডলফিন, শিম্পাঞ্জি, খুবই ভালো কথা। হ্যাঁ, আশানুরূপ উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা বেশ কিছু অ্যান্সার পেয়ে গেছি এবং সবগুলাই ঠিক আছে মোটামুটি। তোমাদেরকে ধন্যবাদ কমেন্টগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করবো, আসো। তো দেখো মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্ক, মস্তিষ্ক বা এটাকে অগ্র মস্তিষ্ক বলা হয়। এরপরে আসছে মধ্য মস্তিষ্ক, আর একটা আছে যেটা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, মস্তিষ্ককে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, তো গুরু মস্তিষ্ক যেটা আছে আমাদের, এই গুরু মস্তিষ্ককে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। ভাগগুলো একটু দেখে নিয়ে আসো। আমরা আমরা বলবো সেরিব্রাম,
থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা বললাম কি গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তিনটা ভাগে আমরা ভাগ করতে পারছি। গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্কের মধ্যে আবার তিনটা ভাগ আছে, একটা কি সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কে ভাগ আছে, বাট তোমাদের বইয়ে যেহেতু দেওয়া নাই আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। এরপরে আসছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ককে আবার তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। তো ভাগগুলো একটু দেখো, আমি লিখে দেই। একটা হচ্ছে পন্স, হচ্ছে মেডুলা, এবং আরেকটা হচ্ছে সেরেবেলাম। আচ্ছা, এটা একটু আমি উপরে উপরে লিখে দিচ্ছি। দেখো, মস্তিষ্ককে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা অগ্র মস্তিষ্ক যেটাকে বলছি আমরা, মধ্য মস্তিষ্ক একটা, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের মধ্যে ভাগ দেখতে পাচ্ছি আমরা তিনটা, একটা হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাতের মধ্যে ভাগ দেখছি কি কি, দেখো, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেডুলা, একটা হচ্ছে সেরেবেলাম। যাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, কোনার দিকে পড়ে গেছে, এটা হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে, তো একটু মনে রাখো, কারণ আসলে স দিয়ে বেশ কয়েকটা জিনিস আসছে। দেখো, সেরিব্রাম আছে, সেরেবেলাম আছে। ঠিক আছে, তো এই সেরিব্রাম যেটা, এই সেরিব্রামকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ডান অংশ, একটা বাম অংশ। তো ডান অংশ বাম অংশ দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, সেগুলোকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমি একটু উপরে লিখে দেই। দেখো, আমরা একটু উপরে লিখেছি যে সেরিব্রামকে দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, খেয়াল করে দেখো, কিন্তু সেরিব্রামকে দুইটা ভাগে ভাগ করছি আমরা, একটা ডান অংশ, একটা বাম অংশ। প্রত্যেকটা অংশকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, সেরিব্রামে কি বল, সেরিব্রামে দুইটা ভাগ, প্রত্যেকটা ভাগকে বলছি আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, তো গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচাইতে বড় অংশ। ঠিক আছে, প্রায় 80% জায়গা জুড়েই তোমার হচ্ছে গুরু মস্তিষ্ক থাকে। এটা হচ্ছে এই জন্য এটা নাম হয়েছে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, তো গুরু মস্তিষ্কের মধ্যে ভাগ কি, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর মধ্য মস্তিষ্ক থাকে আমাদের মাঝামাঝি বরাবর, এবং পশ্চাতে থাকে, পশ্চাৎ থাকবে পিছনের দিকে। ঠিক আছে, সেখানে থাকবে পন্স, মেডুলা, সেরিব্রাম। তো সমন্বয় সাধনের ক্ষেত্রে বেশিরভাগ কাজকর্মগুলো গুরু মস্তিষ্ক করে থাকে। তো আমরা কি বললাম, যে গুরু মস্তিষ্ককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে সেরিব্রাম একটা, সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্কের প্রধান অংশ। ঠিক আছে, গুরু মস্তিষ্কের প্রধান অংশ সেরিব্রাম। ঠিক আছে, এই সেরিব্রামকে দুইটা ভাগে ভাগ করছি আমরা, দুইটা খণ্ডে ভাগ করা যায়, একটা হচ্ছে ডান, একটা বাম, যেগুলোকে বলছি সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, তো এই দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার পরস্পর স্নায়ুতন্ত্র দ্বারা যুক্ত থাকে। এদের উপরের অংশ যেটা, ঠিক আছে, উপরের অংশ যেটা, সেটা হচ্ছে ঢেউ খেলানো, এবং সেটা হচ্ছে ধূসর বর্ণের। ঠিক আছে, উপরের অংশ যেটা, সেটা হচ্ছে ঢেউ খেলানো, ধূসর বর্ণের, এবং ভিতরের দিকে যে অংশটা, সেটা হবে তোমার সাদা বর্ণের। ঠিক আছে, তাই আরেকবার বলি, উপরেরটা ঢেউ খেলানো, ধূসর বর্ণের, এবং যেটা নিচের দিকের অংশ, ভেতরের অংশ, সেখানে স্নায়ুতন্ত্র ছাড়া আর আসলে কিছুই থাকে না। সেই স্নায়ুতন্ত্র ছাড়া কিছু থাকে না, স্নায়ুতন্ত্রের রং সাদা, তাই জন্য ভেতরের দিকের অংশটার রং সাদা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা অনেক সময় উল্টা পাল্টা হয়ে যায়, এবং মেরুরজ্জুর ক্ষেত্রে আমরা জিনিসটা উল্টা দেখব। তো দেখো, এখানে আমি একটা ছন্দ দিয়ে দিই। দেখো, দেখো, আমরা বলবো বধূ বিষাদ। আচ্ছা, এটা পুরোটা মিশাই দিই।
আমরা বলবো বধূ ভিসা। তো বতে কি, বতে হচ্ছে বাইরে, ধুতে হচ্ছে ধূসর, বতে বাইরে, ধুতে ধূসর, ভয়রসিদি, ভিতে হচ্ছে ভিতরে, এবং দ্বন্দ্বস্বরের সাথে হচ্ছে সাদা। ঠিক আছে, তাহলে কি বাইরে ধূসর, ভিতরে সাদা। ঠিক আছে, বধূ ভিসা, বতে বাইরে, ধুতে হচ্ছে ধূসর, ভিতরে হচ্ছে ভয়রসিতে ভিতরে, সাথে সাদা। বধূ ভিসা মাথায় রাখবা, এটা একটা ছন্দের মতো মাথায় রাখতে পারো, তাহলে এই জিনিসটা ভুল হবে না। এটা কিন্তু মস্তিষ্কের ক্ষেত্রে, ঠিক আছে, সবসময় মাথায় রাখবা, এটা হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে। ঠিক আছে, মস্তিষ্কের ক্ষেত্রে এটা হবে, কিন্তু মেরুরজ্জুর ক্ষেত্রে জিনিসটা উল্টা হয় আসলে, আমরা ওটা একটু পরে দেখব। ঠিক আছে, তো আমরা দেখলাম যে হচ্ছে মস্তিষ্ক তিনটা ভাগ আছে, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো সেরিব্রাম যেটা হচ্ছে আমাদের সেরিব্রাম, গুরু মস্তিষ্কের ভাগ। সেরিব্রাম কি কি বলেছিলাম, সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। ঠিক আছে, এখান থেকে ছিল কি ডান ভাগ, একটা ডান এবং একটা হচ্ছে বাম। ওকে, যেগুলোকে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলছিলাম। তো সেরিব্রামে আমাদের বেশিরভাগ কাজগুলো করে থাকে। কী কী কাজ করে? আমাদের দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, স্মৃতি, তারপরে জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই সকল কাজগুলোর মানে সকল কাজের কেন্দ্র যেগুলো, সেগুলো হচ্ছে সেরিব্রামে অবস্থিত। ঠিক আছে, সেরিব্রাম এই সকল কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে যদি থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের কথা বলি, সেগুলো হচ্ছে তোমার আমাদের ক্রোধ, লজ্জা, তারপরে শীত, নিদ্রা, তাপ, এইগুলোর কেন্দ্রগুলো হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসে অবস্থিত। তো এই সকল কাজগুলো যে নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এছাড়া আমাদের যে হরমোনাল ক্রিয়া আছে, সেই হরমোনাল ক্রিয়াগুলোও কিন্তু থ্যালামাস হাইপোথ্যালামাসই নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, তো এরপরে আসছি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কতে আমরা বলবো মধ্য মস্তিষ্ক হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি এবং হচ্ছে শ্রবণ শক্তি, এই দুইটার সাথে সম্পর্কিত হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কি হবে? দৃষ্টি প্লাস শ্রবণ। ঠিক আছে, এই দৃষ্টি এবং শ্রবণের যে কেন্দ্রগুলো থাকে হচ্ছে মধ্য মস্তিষ্কে। ঠিক আছে, এছাড়া বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে আমাদের ভারসাম্য, কথা বলা এবং চলাফেরা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো আমরা তো দেখলাম যে হচ্ছে পশ্চাতের ভাগগুলো দেখেছিলাম আমরা। পশ্চাতের মধ্যে কি কি ভাগ ছিল? পশ্চাতের ভাগগুলো ছিল হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্কাটা এবং আরেকটা জিনিস হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে, তো পন্স যে জিনিসটা দেখো, পন্স হচ্ছে মানে মাঝামাঝি অবস্থায় থাকে। সেটা কি করবে? আমাদের মধ্য মস্তিষ্ক এবং হচ্ছে অগ্র মস্তিষ্ক যেটা আছে তার সাথে আমাদের মেরুরজ্জু সংযোগ ঘটাবে। ঠিক আছে, এটা মাঝামাঝি অবস্থায় থাকে, মস্তিষ্কের সাথে মেরুরজ্জু সংযোগ ঘটায় হচ্ছে পন্স। এই জন্য এটাকে বলা হয় যোজক। ঠিক আছে, এটাকে বলা হয় যোজক, এটা আরেকটা নাম যোজক। এরপরে আছে সেরেবেলাম। তো সেরেবেলামটা তোমার একটু ঝুলন্ত অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলা হয় মস্তিষ্কের বোটা। ঠিক আছে, তো আমরা যদি এখন একটা চিত্র দেখি, একটু সরল চিত্র দেখো। একটা সরল চিত্র দেখাই। দেখো, এটা হচ্ছে ধরো আমাদের অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে সেরেবেলাম,
এবং এটা হচ্ছে আমাদের সেরেবেলাম, অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পন্স, সেরেবেলাম, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্নায়ু, স্নায়ু বা মেরুরজ্জু যারা বলতে পারো। তো দেখো এটা একটা সরল চিত্র, আসলে জিনিসগুলো এভাবেই থাকে। উপরের দিকে থাকবে অগ্রমস্তিষ্ক, মাঝে হচ্ছে মধ্য মস্তিষ্ক, এরপরে থাকবে পন্স। খেয়াল করে দেখো উপরের জিনিসগুলো কি, পন্স, পন্স কি মাঝামাঝি অবস্থানে, দেখো তো উপরের দুইটা নিচেরটা, দেখো পন্স হচ্ছে মাঝামাঝি অবস্থানে আছে, নিচের দিকে কি স্নায়ু নেমে গেছে, উপরের দিকে কি মস্তিষ্ক মাঝামাঝি অবস্থায় আছে, তাহলে কি সে কি করছে, সংযোগ স্থাপন করছে কে, পন্স, পন্স হচ্ছে সংযোগ স্থাপন করছে, তাহলে সেটাকে কি বলবো আমরা, যোজক বলবো। আর বাইরের দিকে করে দেখো, এই দেখো সেরেবেলাম যেটা আছে সেটা দেখো তো পুরো জিনিসটার থেকে একটু বাইরের দিকে না, সেটা কি একদিকে একটু ঝুলে আছে, সেই জন্য সেটাকে বলা হয় মস্তিষ্কের বোটা, এবং এটা একটু পাশে থাকে, ঠিক আছে। এই যে এটা একটা সরল চিত্র, এটা দেখতে বুঝতে পারবা যে এই জিনিসটা বাইরের দিকে থাকে, ঠিক আছে। তো আশা করছি টপিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আগের টপিকটাতে যে আমি সিনাপস জিনিসটা ছেড়ে আসছিলাম, তো সিনাপস জিনিসটা একটু বুঝাই দেয়। দেখো আমরা বলছিলাম যে নিউরন, তো নিউরন হচ্ছে একটার সাথে একটা যুক্ত থাকে, আমরা আগেই বলছিলাম। তো সাপোজ চিন্তা করো, দেখো যে নিউরন হচ্ছে, এই যে দেখো একটা নিউরন হচ্ছে এইটুকু, এটা কোষ দেহ, এটা হচ্ছে তার হচ্ছে প্রলম্বিত অংশ, এবং বাকিটুকুটা হচ্ছে এটা অন্য একটা নিউরনের, এটা হচ্ছে তার একজন, এবং হচ্ছে তার একজন, এবং ওই দিকে তার হচ্ছে কোষ দেহটা আছে। তো সেইগুলো হচ্ছে যুক্ত হচ্ছে দুইটা নিউরন যেই স্থানে যুক্ত হবে, এই যে স্থানটা, এই দেখো এই স্থানটাকে আমরা বলি সিন্যাপস, ঠিক আছে। এই স্থানটাকে মাঝে যে জোড়া লাগা স্থান সেটাকে আমরা বলবো সিন্যাপস, ঠিক আছে। এই জিনিসটা একটু মিস চলে গেছিল আমার, সেই জন্য দুঃখিত। তো তোমাদের মস্তিষ্ক নিয়ে যে সকল কোশ্চেন আছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি এখনই সেগুলোর অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা এখানে বলেছে জেসমিন প্রশ্ন হচ্ছে ভাইয়া অগ্র মস্তিষ্কে কি বড় মস্তিষ্ক, যে অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক যেটা সেটাই সবচাইতে বেশি পরিমাণে থাকে, প্রায় 80 ভাগ, মস্তিষ্কের 80 ভাগই হচ্ছে অগ্র মস্তিষ্ক। আচ্ছা আচ্ছা তেমন কোশ্চেন দেখতে পাচ্ছি না, তোমরা কোশ্চেন থাকলে তোমরা আমাকে জানাবা। অবলঙ্গটা কি? আচ্ছা ভাই অবলঙ্গটা দিচ্ছে মেরুদা অবলঙ্গটা আসলে ভাইয়ের নাম, ওইটা একটা নাম। আচ্ছা আশরাফুল ইসলাম সিয়াম, তুমি আমাকে বলে জিজ্ঞেস করেছো ভাইয়া আমাদের স্নায়ুকোষ কি বৃদ্ধি পায় না আমাদের জন্ম থেকে একই থাকে। ভাইয়া এখানে যে জিনিসটা হয় যে স্নায়ুকোষ আসলে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া নিউরন তো বিভাজিত হয় না, তাহলে আমাদের যে যে মস্তিষ্ক বাড়ছে, আমরা তো জানছি যে মস্তিষ্কের মধ্যে নিউরন থাকে, তো মস্তিষ্ক বাড়ছে মানে তো নিউরনও বৃদ্ধি পাওয়ার কথা। আসলে ভাইয়া এখানে আরেকটা জিনিস থাকে নিউরন ছাড়া, সেটা থাকে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া নাই, নিউরোগ্লিয়া নামক আরেকটা জিনিস থাকে। তো এই নিউরোগ্লিয়া হচ্ছে বৃদ্ধি পায়, নিউরন বৃদ্ধি পায় না, নিউরোগ্লিয়া বৃদ্ধি পায়। তো
আমরা তো আগে বললাম যে হচ্ছে সেন্টিও যেহেতু থাকে না সেহেতু কোষ বিভাজনের সুযোগ নাই নিউরনের। নিউরোগ্লিয়া আসলে বৃদ্ধি পায়, নিউরোগ্লিয়া বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের ব্রেন বড় হয়, ঠিক আছে। এবং আমরা যে ব্রেন ক্যান্সার বা টিউমারের কথাগুলো শুনে থাকি, এগুলো আসলে নিউরোগ্লিয়ার জন্য, নিউরোগ্লিয়ার অস্বাভাবিক বৃদ্ধির জন্য আসলে এইসব হয়ে থাকে। আচ্ছা, সেরিব্রাম থ্যালামাস, আচ্ছা স্বচ্ছ পদ্মার বলেছে ভাইয়া সেরিব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাসের কাজগুলো আরেকবার বলো। আচ্ছা ভাই, সেরিব্রাম যেটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এগুলো হচ্ছে আমাদের দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেক, জ্ঞান, স্মৃতি ধরে রাখা, এই সকল কাজের সাথে যুক্ত থাকে হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এরপরে আসছে যেটা থ্যালামাস বা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে হচ্ছে ক্রোধ, লজ্জা, তারপরে নিদ্রা, শীত, এই তাপ, এইগুলোর সাথে যুক্ত থাকবে হচ্ছে আমাদের থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক যেটা, মধ্য মস্তিষ্ক থাকবে হচ্ছে দৃষ্টি এবং শ্রবণ শক্তি, এই দুইটার কেন্দ্র হচ্ছে মধ্য মস্তিষ্কে। আর লাস্টে যেটা পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা, কথা বলা এবং চলাফেরা, এই তিনটা নিয়ন্ত্রণ করবে পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে। এই সবগুলা কাজ তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বই থেকে একটু নোট করে নিও, তাহলেই ভালো হবে। আচ্ছা, এখানে লিখেছো ভাইয়া যে যে ভাইয়া র্যানভিয়ারের পর্বটা আরেকবার বোঝান। ভাইয়া র্যানভিয়ারের পর্বটা নিয়ে আমি বেশ কিছু আলোচনা করেছি। দেখো আরেকবার বলি, একজনের উপরে যে আবরণটা ছিল সেটা ছিল নিউরিলেমা। নিউরিলেমা আমরা কি বললাম, নিউরিলেমা বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নয়, মাঝে মাঝে জায়গায় থাকে না, ফাঁকা ফাঁকা থাকে। ওই ফাঁকা থাকা অংশগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। আমরা একটা জুম করে চিত্র আঁকাইছিলাম এভাবে, ঠিক আছে। এই যে চিকন যে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের লাস্ট টপিকটার দিকে আগাচ্ছি। লাস্ট টপিক হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে প্রতিবর্ত চক্র বা প্রতিবর্ত ক্রিয়া। এটা দিয়ে আমরা শেষ করব। বুঝতে পারছি তোমরা হাঁপাই গেছো অনেকক্ষণ ধরে ক্লাস করতে করতে, তো আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। লাস্ট টপিক তোমাদের হচ্ছে প্রতিবর্ত চক্র। তো প্রতিবর্ত চক্রটা দেখো, প্রতিবর্ত চক্র জিনিসটা কি, ঠিক আছে। তো খেয়াল করবা, যখন আমাদের দেহে কোথাও একটা ধরো যে পিন ফুটেছে, বা রান্না বান্না করার সময় যখন আমরা গরম পাত্রে হাত দিয়ে দিই, তখন কি হয়, হাত লাগা মাত্র আমরা হাতটা কি করি, সরাই ফেলি। লাগলো, হাতটা সরাই নিলাম, কিন্তু কেন জানি এটা আপনা আপনি হয়, আমরা না চাইতেও হয়। পিন ফুটলো, পিন ফুটা মাত্র আমরা হাত সরাই নিলাম। এই যে পিন ফুটছে, হাতে গরম তাপ লাগছে, এইগুলো লাগার সাথে সাথে কেমন করে যেন আপনা আপনি কাজগুলো হয়ে যায়, আমরা হাত সরাই নেই। কিংবা যখন মশা বসে, আমরা কোনো কিছু না ভেবে আমরা কি করি, মশাটাকে মারতে যাই। তো এই যে কাজগুলো আপনা আপনি হচ্ছে, আমরা কিন্তু চাইলেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। এই সকল কাজগুলোকে আমরা বলি প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত চক্র। এই প্রতিবর্ত ক্রিয়া বা চক্রের জন্য আসলে এই কাজগুলো এইভাবে সংঘটিত হয়, ঠিক আছে। তো আমরা এখানে একটা জিনিস, দুইটা বৈশিষ্ট্য দেখব। দুইটা বৈশিষ্ট্য কি কি খেয়াল করবা, এটার সময়কাল খুবই কম হবে, ঠিক আছে। সময়কাল খুব কম হবে এবং এটা নিয়ন্ত্রিত হবে মেরুরজ্জু দ্বারা। তা আমরা একটু আসো মেরুরজ্জুটা নিয়ে আলোচনা করে নিই। মেরুরজ্জু নিয়ে তেমন কিন্তু কোনো কথা তোমাদের বইয়ে দেওয়া নাই। তো মেরুরজ্জু হচ্ছে আমাদের পিছনের দিকে অবস্থিত, ঠিক আছে। মস্তিষ্কের পরে এই যে আমাদের ঘাড় থাকে, সেখান থেকে অবস্থিত মেরুরজ্জু। মেরুরজ্জুর ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবা, যে এর বাইরের দিকের অংশটা হচ্ছে সাদা, স্নায়ুতন্ত্রগুলো বাইরের দিকে থাকে, ঠিক আছে। বাইরের দিকটা সাদা, নিচের দিকে স্নায়ুতন্ত্র থাকে না, সেই জায়গাটা হচ্ছে ধূসর। মস্তিষ্কের ক্ষেত্রে আমরা ছন্দটা কি দিয়েছিলাম, বধূভিসা, মনে আছে। আমরা ছন্দ দিয়েছিলাম বধূভিসা। সেখানে কি ছিল, বাইরে ধূসর, ভিতরে সাদা। কার ক্ষেত্রে, মস্তিষ্কের ক্ষেত্রে। কখনোই কিন্তু মেরুরজ্জুর ক্ষেত্রে এটা বসায় দিও না, ঠিক আছে, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে।
মস্তিষ্কের ক্ষেত্রে বধূ বিশা, বাইরে ধূসর ভিতরে সাদা। শুধু মনে রাখবা মেরুরজ্জুর ক্ষেত্রে জিনিসটা উল্টো হবে, বাইরে হবে সাদা ভিতরে হবে ধূসর, ঠিক আছে। তো দেখো আমরা আলোচনা করছিলাম প্রতিপদ চক্র নিয়ে। তো প্রতিপদ চক্র জিনিসটা কি, আমরা বলছিলাম যে যখন আমাদের দেহের কোথাও পিন ফুটে বা তাপ লাগে আমরা কি করি, সাথে সাথে সেখান থেকে আমাদের অঙ্গটা সরিয়ে নিই। তো ব্যাপারগুলো কি হয়, খুবই তাড়াতাড়ি হয় না, লাগলো সরাইলাম, লাগা মাত্র সরাই ফেলি। তাহলে কি বলছি আমরা, দেখো সময়কাল কম, ঠিক আছে, মানে খুবই কম সময় হবে। এরপরে কথাটা কি, মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত, এটা কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হবে না। আমরা কি বলছিলাম যে আমাদের দেহ সমন্বয় সাধনের ক্ষেত্রে বেশিরভাগ কাজগুলো করে কে, মস্তিষ্ক, কিন্তু এখানে আমরা খেয়াল করব যে আমাদের এই কাজগুলো নিয়ন্ত্রণ করবে আমাদের মেরুরজ্জু, ঠিক আছে, কখনোই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে। তো দেখো আমরা এখানে কয়েকটা দেখে নিই কয়েকটা জিনিস, সেটা হলো যে আমাদের এখানে বেশ কিছু অঙ্গ আমাদের কাজ করছে। দেখো এর মধ্যে কি কি থাকবে, প্রথমে থাকবে গ্রাহক অঙ্গ, ঠিক আছে। এরপরে আসছে কি, অনুভূতিবাহী স্নায়ু, তারপরে আসছে প্রতিবর্তক কেন্দ্র, তারপরে আসছে আমাদের আজ্ঞাবাহী স্নায়ু, এবং লাস্ট যেটা হবে সেটা হচ্ছে সাড়া প্রদানকারী অঙ্গ। খেয়াল করো পাঁচটা জিনিস এখানে কাজ করবে, ঠিক আছে। এগুলো কি কি দেখো, গ্রাহক অঙ্গ, তারপরে হচ্ছে আমাদের অনুভূতিবাহী স্নায়ু, এরপরে আসছে প্রতিবর্তক কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু এবং সাড়া প্রদানকারী অঙ্গ। তো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই, খেয়াল করো, মনে করো যে আমার আমার এই হাতের আঙ্গুলটাতে পিন ফুটেছে, ঠিক আছে। তাহলে পিন ফুটার সাথে সাথে কি করি, আমি হাতটা সেখান থেকে সরাই নিই। তো এই যে পিন ফুটলো, পিন ফুটার সাথে সাথে এখানে তো আমাদের নিউরন আছে, আমরা কি বলছিলাম নিউরন সব জায়গাতে আছে। তো এইখানে যে নিউরনগুলো থাকবে সেই নিউরনগুলো আমার আমার এই পিন ফুটার উদ্দীপনাটা গ্রহণ করে, ঠিক আছে। গ্রাহক অঙ্গ, খেয়াল করো গ্রাহক অঙ্গকে, আমার এই আঙ্গুলটা, আমার আঙ্গুলটা হচ্ছে গ্রাহক অঙ্গ, গ্রাহক অঙ্গ আমার আঙ্গুল, সে কি করলো, উদ্দীপনাটা গ্রহণ করে নিল, ঠিক আছে। উদ্দীপনা গ্রহণ করার পরে এখানকার যে অনুভূতিবাহী স্নায়ুগুলো আছে, আমাদের দেহতে অনুভূতিবাহী স্নায়ু আছে, আমরা কি বলেছিলাম, অনুভূতিবাহী স্নায়ু বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়। তাহলে কি করবে, এই অনুভূতিবাহী স্নায়ু, আমার এখানে আঙ্গুলে পিন ফুটলো, গ্রাহক অঙ্গ উদ্দীপনা গ্রহণ করলো, অনুভূতিবাহী স্নায়ু সেটাকে কি করবে, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতে অর্থাৎ প্রতিবর্তক কেন্দ্রে নিয়ে যাবে। তো আমরা কি বলতাম, প্রতিবর্তক কেন্দ্র কে, আমরা প্রথমেই বলেছি যে আমাদের হচ্ছে প্রতিবর্তক কেন্দ্র এখানে মেরুরজ্জু, ঠিক আছে। তাহলে এই যে উদ্দীপনাটা, যে আমার হাতে পিন ফুটেছে, এই উদ্দীপনাটা প্রতিবর্তক কেন্দ্র অর্থাৎ মেরুরজ্জুতে চলে আসবে। মেরুরজ্জু তখন চিন্তা ভাবনা করে উত্তর দিবে যে ওখান থেকে হাতটা সরাই নাও, এই যে উদ্দীপনাটা হাত সরাই নাও, এই উদ্দীপনাটা তখন কি হবে, আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে আমার আঙ্গুলে চলে আসবে আবার, ঠিক আছে। অর্থাৎ যে ক্ষেত্রে যেখানে লাগবে আর কি, যে ক্ষেত্রে যেখানে লাগবে সেই অঙ্গতে যাবে, এবং তখন কি করব, আমি আঙ্গুলে পিন ফুটেছে, পিন থেকে আমি হাতটা সরাই নিব। তাহলে কি হলো, সাড়া প্রদানকারী অঙ্গ, আমার আঙ্গুলটা কি করলো, সাড়া প্রদান করলো, হাত সাড়া প্রদান করলো, ঠিক আছে। দেখো আঙ্গুলে পিন ফুটলো, তাহলে কি করলো, আঙ্গুল আমার উদ্দীপনাটা গ্রহণ করলো, তাহলে কি হলো, গ্রাহক অঙ্গ, আঙ্গুল উদ্দীপনা গ্রহণ করলো অর্থাৎ আঙ্গুল এখানে কি গ্রাহক অঙ্গ। এরপরে কি হলো, দেখো অনুভূতিবাহী স্নায়ু, অনুভূতিবাহী স্নায়ু সব জায়গাতে আছে, অনুভূতিবাহী স্নায়ু কি করে, বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা কি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে। তাহলে অনুভূতিবাহী স্নায়ু কি করলো, সেটা নিয়ে আসতে কোথায়, প্রতিবর্তক কেন্দ্রতে, প্রতিবর্তক কেন্দ্রতে নিয়ে আসার পরে সেটার প্রসেস করলো কে, প্রতিবর্তক কেন্দ্র, সে চিন্তা ভাবনা করে উত্তর দিল যে তুমি হাত ছড়াও ওখান থেকে, এই যে উদ্দীপনা হাত ছড়ায় নাও, এই উদ্দীপনা কি হলো, আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে আমার হাতে চলে আসলো, হাত তখন কি হলো, সাড়া প্রদান করলো, অর্থাৎ সাড়া প্রদানকারী অঙ্গটা কি হচ্ছে, আমার হাত হচ্ছে, ঠিক আছে। আমরা একটা উদাহরণ টপিক দিয়ে বোঝাতে পারি, যেমন ধরো
মশা কামড়ানো। সাপোজ চিন্তা করো আমার হাতে মশা বসেছে, কারণ মশা বসলে কি করি, হাত দিয়ে মারতে যাই। তো হাতে যখন মশা বসলো, সেই উদ্দীপনাটা কি হলো, সে প্রতিবর্তক কেন্দ্রে যাচ্ছে, আমার হাত, এই হাতকে সে আজ্ঞা দিচ্ছে এবং এই হাত মারছে। একইভাবে কিন্তু এই পাঁচটা জিনিসই কাজ করছে, প্রত্যেকটা প্রতিবর্ত চক্রতে এই পাঁচটা জিনিস কিন্তু কাজ করে, ঠিক আছে। যদিও সময়কাল খুবই অল্প, তারপরেও এই পাঁচটা জিনিসই কাজ করে, ঠিক আছে। তো দেখো মশা বসলো, তাহলে মশা বসেছে যখন, তখন আমার কি, এই হাত হচ্ছে আমার গ্রাহক অঙ্গ। গ্রাহক অঙ্গ কি করলো, সে উদ্দীপনা গ্রহণ করে নিল। গ্রাহক অঙ্গ কি, আমার বাম হাত, ঠিক আছে। তারপরে দেখো অনুভূতি বাহী স্নায়ু আছে, অনুভূতি বাহী স্নায়ু কি করবে, এই যে মশা কামড়ানোর উদ্দীপনাটা, এই উদ্দীপনাটা আমার প্রতিবর্ত কেন্দ্রতে নিয়ে আসবে। প্রতিবর্ত কেন্দ্র কে, মেরুরজ্জু। তাহলে উদ্দীপনাটা মেরুরজ্জুতে যখন চলে আসবে প্রতিবর্ত কেন্দ্রতে, সে যখন আজ্ঞা দিবে, আদেশ দিবে যে তুমি সেখান থেকে হাত সরায় নাও বা মশাটাকে মারো, এখানে কি মশাটাকে মারো, প্রতিবর্ত কেন্দ্র কি বলবে, মশাটাকে মারো। এই উদ্দীপনাটা মশাটাকে মারো, এটা আমার আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে আমার ডান হাতে আসবে, ঠিক আছে। তাহলে আজ্ঞাবাহী স্নায়ু, আজ্ঞা যেটা, মশাটাকে মারো, এই আজ্ঞাটা, এই উদ্দীপনাটা প্রতিবর্ত কেন্দ্র থেকে আমার ডান হাতে নিয়ে আসবে। ডান হাতে যখন নিয়ে আসবে, আমার ডান হাত সাড়া প্রদান করবে, আমি কি করব, মশাটাকে মারবো। তাহলে সাড়া প্রদান করছে কি, আমার ডান হাতটা, ঠিক আছে। তো দেখো গ্রাহক অঙ্গকে মশা কামড়াচ্ছে, গ্রাহক অঙ্গ আমার বাম হাত, ঠিক আছে। অনুভূতি বাহী স্নায়ু কি করলো, উদ্দীপনাটা প্রতিবর্ত কেন্দ্রতে নিয়ে গেল। প্রতিবর্ত কেন্দ্র কে এখানে, মেরুরজ্জু। মেরুরজ্জু চিন্তা ভাবনা করে কি করলো, আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে আজ্ঞা পাঠালো কি, যে মশাটাকে মারো। এই আজ্ঞাটা কোথায় যাবে, আমার ডান হাতে আসবে। ডান হাতে যখন আসলো, ডান হাত সাড়া প্রদান করলো, কি করলো, মশাটাকে মেরে দিল। তাহলে কি হলো, সাড়া প্রদান করলো কে, ডান হাত। খেয়াল করেছো যে পাঁচটা জিনিসই কিন্তু একটা প্রতিবর্ত ক্রিয়া সম্পাদিত করার জন্য জরুরি। কোনো একটা যদি কোনো কারণে কাজ না করে, তাহলে কিন্তু আমাদের এই প্রতিবর্ত ক্রিয়াটা সম্পাদিত হতে পারবে না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস, পাঁচটা জিনিসেরই কিন্তু ইন্ডিভিজুয়াল কাজ আছে, পাঁচটা জিনিস মিলিয়ে প্রতিবর্ত ক্রিয়াটাকে সম্পন্ন করছে, ঠিক আছে। তো এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে তাপ লাগা আমরা বলছিলাম, তারপরে পিন ফুটা তো বললামই। তো এরকম যেসব কাজগুলো, চোখে আলো পড়লে আমরা যেমন চোখ সরাই নিই বা চোখ বন্ধ করে নিই, এই সকল কাজগুলো হচ্ছে আসলে প্রতিবর্ত ক্রিয়ারই অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো আজকে আমাদের ফর্মালি লেকচার শেষ। তোমরা যারা দেখছো ক্লাসটা, তোমাদের মাথার মধ্যে যেসব কোশ্চিন ঘোরাফেরা করছে, সেই কোশ্চিনগুলো আমাকে জানাও, আমি তোমাদের কোশ্চিন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি। যারা ক্লাস আর কতক্ষণ লেগে কোশ্চিন করছো, তাদের জন্য বলছি ক্লাসটা শেষ হয়ে গেছে। তোমাদের যাদের কোশ্চিন আছে, তোমরা কোশ্চিনগুলো বলতে থাকো শুধু, তাইলেই হবে। আচ্ছা, তানিয়া আক্তার কোশ্চেন করেছে, আবু মেরুরজ্জু কি কোনো অস্থি না তন্ত্র। আবু মেরুরজ্জু কোনো অস্থিও না, তন্ত্র না, মেরুরজ্জু একটা অঙ্গ। আচ্ছা ঠিক আছে, আজকের আচ্ছা তোমাদের শুধু হোমওয়ার্কটা দিয়ে দেই। তোমাদের যে নিউরনের চিত্রটা বইয়ে দেওয়া আছে, সেই চিত্রটা তোমরা সুন্দর করে আঁকাবা। চিত্রটাতে হচ্ছে তোমরা স্কেচ করতে পারো, পেন্সিল ইউজ করতে পারো, অর্থাৎ পেন্সিল দিয়ে করতে পারো, রং করে করতে পারো, এবং অবশ্যই তোমরা দাগাবা, মানে অর্থাৎ চিহ্নিত চিত্র আঁকাবা, ঠিক আছে। চিহ্নিত চিত্র আঁকানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা সবসময়, যে দাগানোগুলো একদিকে হবে, ঠিক আছে, এক সাইডে, সবসময় এক সাইডে। এখানে দরকার হলে একটা টান দিয়ে নিবা, ধরো যে চিত্র, এটা চিত্রের ক্ষেত্রে টান দিয়ে নিয়ে তারপরে এভাবে করে চিহ্নিত করবা, ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে ক্লাসটা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং হয়তো
আল্লাহ তাআলা লিখে রাখলে আবার সামনে কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।